হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব হেলট সম্পর্কে। এবার এই হেলটটা কি, হেলট বলতে কি বোঝায় সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এক কথায় যদি বলি হেলট বলতে কাদের বোঝানো হতো, তো মূলত হচ্ছে যে প্রাচীন গ্রিসে স্পার্টায় যে কৃতদাসরা ছিল তারাই কিন্তু এই হেলট নামে পরিচিত ছিল। অর্থাৎ প্রাচীন গ্রিসে স্পার্টায় কৃতদাসদের কিন্তু হেলট বলা হতো। তো এছাড়াও কিন্তু হেলট সম্পর্কে কিন্তু আরও বিভিন্ন যে তথ্যের কথা কিন্তু বলা হয়েছে। যেমন মূলত এখানে বলা হয়েছে যে প্রাচীন যে গ্রিক নগর রাষ্ট্রগুলি ছিল সেই নগর রাষ্ট্রগুলিতে কিন্তু দাস প্রথা প্রচলিত ছিল। অর্থাৎ দাস প্রথা, এবার দাসে তারা কিভাবে পরিণত হতো বা কৃতদাসে কি করে পরিণত হতো, তো মূলত এই যে প্রাচীনকালে যে রাজার মধ্যে যে যুদ্ধ লেগে থাকতো, সেই যুদ্ধগুলির মধ্যে যারা আর কি হেরে যেত তারাই কিন্তু এই যে দাসে কিন্তু পরিণত হতো। এবং কিন্তু শুধু যে যুদ্ধে হেরে গেলেই যে দাসে পরিণত হতো সেটাও কিন্তু ঠিক নয়। কোনো ক্ষেত্রে দেখা গেছে যুদ্ধে বন্দী থেকে তারা দাসে পরিণত হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে তারা শাস্তির মাধ্যমে দাসে পরিণত হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তারা হচ্ছে আত্মবিক্রয় করে দাসে পরিণত হচ্ছে। তো এই দাসত্বের কিন্তু যে বিভিন্ন কিন্তু উৎস রয়েছে। অর্থাৎ যে প্রথমে বলা যায় যে প্রাচীনকাল থেকেই যে রাজার মধ্যে যে যুদ্ধ লেগেছে সেই যুদ্ধগুলির যারা আর কি হেরে যায় তারা কিন্তু এই দাসে পরিণত হয়। এবং এছাড়াও কেউ যুদ্ধে বন্দী থেকে দাসে পরিণত হয়, কেউ শাস্তিদানের মাধ্যমে দাসে পরিণত হয়, কেউ আবার জন্মসূত্র থেকেই কিন্তু দাসে পরিণত হয়। এবং এই যে দাস প্রথার যে ব্যাপারটা সেটা কিন্তু প্রাচীনকাল থেকেই কিন্তু প্রচলিত রয়েছে। এছাড়াও বলা যায় যে দাসেদের যে ধারণা সেটা কিন্তু বিভিন্ন নগর রাষ্ট্রে বিভিন্ন রকমের কিন্তু ছিল। কোনো ক্ষেত্রে দেখা যায় কি বা কোনো নগর রাষ্ট্রে তারা কি ভূমিদাস নামে পরিচিত, আবার কোনো নগর রাষ্ট্রে কিন্তু এরা কৃতদাস নামে পরিচিত। বা কোনো নগর রাষ্ট্রের ক্ষেত্রে কি দেখা যায় যে এই ভূমিদাসরা প্রধান ছিল, আবার কোনো নগর রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায় যে কৃতদাসরা কিন্তু প্রধান ছিল, মেন তো এরা দাস ছিল। এছাড়াও এক্ষেত্রে বলা হয়েছে যে যা এই গ্রন্থের মানে প্রাচীন যে গ্রিসের দাস ব্যবস্থা এই যে গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থটি থেকে কিন্তু যে বিশেষভাবে মানে এই গ্রন্থটার মধ্যে আর কি আলোচনা করানো হয়েছে। অর্থাৎ এই যে প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলিতে যে দাস প্রথা বা যে মানে কৃতদাস প্রথা যে প্রচলিত ছিল সেটা, এবং বিভিন্ন নগর রাষ্ট্রে যে বিভিন্ন রকমের ছিল, তো কোনো নগর রাষ্ট্রে ভূমিদাস প্রধান ছিল এবং কোনো নগর রাষ্ট্রে কৃতদাস প্রধান ছিল। তো এই যে ধারণাটা বা এই যে তথ্যটা, এটা কিন্তু যে প্রাচীন গ্রিসের যে দাস প্রথা গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থের মধ্যে কিন্তু বিশেষভাবে কিন্তু আলোচনা করা কিন্তু হয়েছে। এছাড়াও বলা যায় যে মানে এই যে দাসরা ছিল বা যে হেলটরা যে ছিল এরা কিন্তু বলা যায় যে বিভিন্ন যে শ্রেণীভুক্ত ছিল, মানে ভূমিদাস শ্রেণীভুক্তের মধ্যে কিন্তু ছিল। যেমন এখানে বলা হয়েছে প্রাচীন যে থেসালি ছিল সেই থেসালিতে তারা হচ্ছে পেনিস্টাই নামে পরিচিত ছিল, সিসিলিতে তারা সাইলিরি নামে পরিচিত ছিল, ক্রিটে তারা ক্ল্যারোটাই নামে পরিচিত ছিল, এবং স্পার্টায় হচ্ছে হেলটরা কিন্তু যে ভূমিদাস শ্রেণীভুক্ত ছিল। অর্থাৎ তারা কিন্তু ভূমিদাসের মধ্যেও কিন্তু শ্রেণীভুক্ত ছিল। যেমন হচ্ছে প্রাচীন থেসালিতে পেনিস্টাই, সিসিলিতে সাইলিরি, ক্রিটে ক্ল্যারোটাই এবং স্পার্টায় কিন্তু হেলট নামে কিন্তু পরিচিত ছিল। এবং এই যে স্পার্টার যে সমগ্র যে কৃষিকাজ ছিল সেই কৃষিকাজের যে সিংহভাগ, অর্থাৎ যে বলা যায় যে প্রায় পুরো অংশটাই বা অধিকাংশটাই কিন্তু এই হেলটরাই কিন্তু করে থাকতো। অর্থাৎ স্পার্টায় যে সমস্ত যে কৃষিকাজের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু যে সম্পূর্ণটাই বলা যায় বা যে অধিকাংশটাই কিন্তু এই হেলটরাই কিন্তু করে থাকতো। এছাড়াও এই যে হেলটরা তাদের যে সাধারণত তারা তাদের যে প্রভুর জমিতে চাষ করতো, অর্থাৎ তাদের মালিকের জমিতে চাষ করতো, বা তাদের যে স্বামী বা যে তাদের রাজা ছিল সেই রাজার জমিতে চাষ করতো, বা তাদের কিন্তু যে শাসকের জমিতে কিন্তু চাষ করতো। তো এখানে প্রভু বলতে কিন্তু শুধু যে মানে জমির মালিককেও বোঝানো হয়েছে, বা রাজাও হতে পারে বা শাসকও কিন্তু হতে পারে। তো এক্ষেত্রে বলা হয়েছে হেলটরা সাধারণত তাদের যে মালিকের জমিতেই কিন্তু চাষ করতো। এছাড়াও চাষ করার ফলে যে সমস্ত মানে দ্রব্য আর কি উৎপাদিত হতো, অর্থাৎ কৃষিকাজের পরে চাষবাস করার ফলে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হতো সেই দ্রব্যের কিন্তু এক অংশ তারা তার প্রভুকে দিত, অর্থাৎ তাদের জমির মালিককে দিত, এবং
নিজেদের ভরণ পোষণের জন্য কিছু অংশ কিন্তু রাখতো। অর্থাৎ সেখানে তারা কৃষিকাজের ফলে, চাষবাস করার ফলে তাদের যে সমস্ত দ্রব্য উৎপাদিত হতো, সেই উৎপাদিত দ্রব্যের কিছু অংশ তারা কি করতো, এক অংশ তারা তার মালিককে দিত এবং জমির মালিককে দিত, এবং এক অংশ নিজেদের ভরণ পোষণের জন্য, অর্থাৎ নিজেদের খাওয়ানো পড়ানোর জন্য কিন্তু রাখতো। এছাড়াও উইল ডুরান্টের একটা যে গ্রন্থ রয়েছে, দ্য স্টোরি অফ সিভিলাইজেশন, এর দ্বিতীয় খণ্ড থেকে আর কি জানা যায় যে যেখানে ল্যাকোনিয়ায় যে স্বাধীন নাগরিক যে ছিল সংখ্যায়, সেটা ছিল 32,000, সেখানে আবার হেলট্রা ছিল হচ্ছে যে 2,24,000। আবার যে পেরিও কয়রা ছিল হচ্ছে 2 লক্ষ, মানে পেরিও কয়রা সংখ্যায় ছিল হচ্ছে 2,20,000। অর্থাৎ যেখানে যে লেকোনিয়ায় যে জায়গাটা, সেখানে স্বাধীন নাগরিক সংখ্যায় ছিল শুধু 32,000, সেখানে আবার যে হেলোটরা সংখ্যায় ছিল কিন্তু যে 2,24,000, এবং যে পেরিও কয়রা ছিল তারা সংখ্যায় ছিল কিন্তু 2,20,000। এটা তাদের যে মানে যে সেখানে যে সংখ্যাগুলি রয়েছে, যে হেলোটদের সংখ্যা, যে পেরিও কয়দের সংখ্যা, সেটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ প্রথমত হেলোট বলতে বোঝায় প্রাচীন গ্রিসের যে স্পার্টায় কৃতদাসরা হেলোট নামে পরিচিত। তো এইবার এই যে গ্রিক নগর রাষ্ট্রগুলিতে দাস প্রথা প্রচলিত ছিল, তো সেক্ষেত্রে দাসদের ধারণা আবার বিভিন্ন নগর রাষ্ট্রে বিভিন্ন রকমের ছিল। কোনো কোনো নগর রাষ্ট্রে ভূমিদাস নামে প্রধান ছিল বা ভূমিদাস নামে পরিচিত, আবার কোনো কোনো নগর রাষ্ট্রে কৃতদাস প্রধান ছিল বা কৃতদাস নামে পরিচিত। এছাড়াও এইগুলি সেখানে যে দাসত্বের উৎস সম্পর্কে বা সেখানের যে কী কী নামে পরিচিত, কোন কোন জায়গায় এই হেলোটরা, সেটা সম্পর্কে বলা হয়েছে। বা এখানে যে হেলোটরা কী কাজ করতো, তারা মূলত যে কৃষি কাজ করে থাকতো এবং তারা তাদের প্রভুর জমিতে চাষ করতো বা যে মালিকের জমিতে চাষ করতো, এই সম্পর্কে কিন্তু বলা হয়েছে। এছাড়াও এক্ষেত্রে বলা যায় যে অ্যান্ড্রুজ যে ছিলেন, তিনি কি মনে করেছেন যে স্পার্টান যে হেলোটরা ছিল তারা মূলত ছিল হচ্ছে কৃতদাস। এছাড়াও যে থুকিডিডিসের লেখা থেকে জানা যায় যে পেলোপনেশীয় যুদ্ধের সময় কিন্তু প্রায় যে 2,000 হেলোটকে কিন্তু বিনা কারণে কিন্তু হত্যা করা হয়েছিল। অর্থাৎ কোনো কারণ ছাড়াই যে পেলোপনেশীয় যুদ্ধের সময় কিন্তু যে 2,000 যে হেলোটদের বিনা কারণে হত্যা করা হয়েছিল। এছাড়াও মার্কস এর লেখা থেকে জানা যায় যে স্পার্টার গোপন পুলিশ বাহিনী যেটা আর কি যখন তখন কি করতো, হেলোটদের কিন্তু হত্যাও করতো। এছাড়াও স্পার্টায় যে হেলোটরা ছিল তারা কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিবেচিত হতো এবং তাদের যে ন্যূনতম স্বাধীনতা সেটাও কিন্তু ছিল না। অর্থাৎ তাদের ন্যূনতম স্বাধীনতা বলেও কিন্তু কিছু ছিল না। এছাড়াও বলা হয়েছে যে পেলোপনেশীয় যে যুদ্ধে বিপুল সংখ্যক যে হেলোট এবং যে প্রাক্তন হেলোটদের কিন্তু মধ্যে যারা আর কি নিউডেমোডিস নামে পরিচিত ছিল, তাদেরকে কি করা হতো, সৈনিক হিসেবে হচ্ছে যুদ্ধে পাঠানো হতো বা যুদ্ধে পাঠানো হয়েছিল। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে হেলোটদের যে সামরিক প্রশিক্ষণ বা যে সৈন্যবাহিনীতে নির্বাচনের পদ্ধতি বিষয়ে কিন্তু তেমন কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ এই যে হেলোটদের যে সামরিক প্রশিক্ষণ ছিল বা তাদের যে সৈন্যবাহিনীতে কিভাবে তাদেরকে নির্বাচন করা হতো সে বিষয়ে কিন্তু কোনো বিশেষ তথ্য কিন্তু পাওয়া যায় না। তো এক্ষেত্রে বলা হয় যে মানে তারা মানে এই যে হেলোটরা যে ছিল এদের যে মানে যুদ্ধে যে মানে সৈন্যবাহিনী হিসেবে যে তাদেরকে আর কি নিযুক্ত করা হতো, তারা কি করতো, তারা যদি যুদ্ধে আর কি ভালো পারদর্শিতা দেখাতে পারতো, অর্থাৎ যদি যুদ্ধ ক্ষেত্রে ভালো তাদের দক্ষতা দেখাতে পারতো, তারা অনেক সময় কি করা হতো, তাদের এই দাসত্ব থেকে কিন্তু তাদের মুক্তিও ঘটতো। অর্থাৎ সেক্ষেত্রে শুধু যদি একমাত্র যদি তারা যুদ্ধে ভালো পারদর্শিতা দেখাতে পারতো, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু এই দাসত্ব থেকে তারা মুক্তি ঘটতো। এমনি কিন্তু অথবা বলা মানে আর কিন্তু বলা যায় না তারা যে দাসত্ব থেকে মুক্তি পেত সে বিষয়ে কিন্তু আর কিছু বলা যায় না। একমাত্র তারা যদি তাদের যে সৈন্যবাহিনী হিসেবে তাদের যে যুদ্ধে পাঠানো হতো সেই যুদ্ধে তারা যদি পারদর্শিতা দেখাতে পারতো তাহলেই তাদের কিন্তু যে মুক্তি কিন্তু ঘটতো দাসত্ব থেকে। তো এই যে হেলোট সম্পর্কে প্রথমত তারা কৃতদাস ছিল, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন নামে পরিচিত ছিল। কোনো কোনো জায়গায় এরা কৃতদাস, আবার কোনো কোনো জায়গায় এরা ভূমিদাস, এবং তারা মূলত তাদের যে প্রভুর জমিতে বা যে মালিকের জমিতে সেখানেই চাষ করতো এবং তাদের যে চাষবাসের ফলে যে সমস্ত আর কি যে ফসল উৎপন্ন হতো সেই উৎপন্ন দ্রব্যের মধ্যে তারা এক অংশ তাদের মালিককে দিত বা প্রভুকে দিত এবং বাকি অংশ নিজেদের জন্যও রাখতো।
আবার বিভিন্ন যে ঐতিহাসিকরা যে ছিলেন বা বিভিন্ন যে পণ্ডিতরা ছিলেন তারা এই হেলটদের সম্পর্কে কিন্তু বিভিন্ন তাদের যে মতামত কিন্তু দিয়েছিলেন। তো এই যে হেলট সম্পর্কে যে আজকে আমার ক্লাস সেটা কিন্তু এতটাই ছিল, এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। সেটা হলো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যে যুক্ত হতে চাইছো, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, আমাদের থেকে নোটস নিতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।